আপনি বিচার বিভাগে একটা ধরেন খালেদা জিয়ার বিচার হয়েছে, একটা কোর্টে আদালতে রায় হয়েছে 5 বছরের, আপিল করার পরে এখানের আপিল কোর্ট তার এটা বাড়ায় 10 বছর করে দিচ্ছে। 5 বছরের যে কোনো মামলায় যে কোনো মানুষ আসলে প্রথমে হাইকোর্টে গেলে একটা জামিন পায়। উনার সারা মানে বছরের পর বছর ওনাকে জামিন না দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তার মানে বিচার বিভাগের উপরে সরকারের একটা নিয়ন্ত্রণ চলে আসে। তাইলে আগামীতে তো আপনি এটা চাইবেন না যে বিচার বিভাগ সরকারের ইচ্ছা মতো চলুক। কিংবা ধরেন সবচেয়ে বড় যেটা, একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা মানে সব মানুষ মিলে 8-10 বছরে আন্দোলন করে করলো, আদালতে গিয়ে একটা সরকার বলল যে সরকারের ইচ্ছায়, আদালত বলে দিল যে না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বৈধ না। তাহলে এইরকম আদালত তো আমরা চাইবো না, বা এইরকম সংশোধনী আমরা চাইবো না যেটা পার্লামেন্টে বসে আবার পরে একটা দল এসে বলবে যে না এটা তো আসলে ঠিক না, বা আদালতে যাবে, আদালত বলে দেবে যে না ঠিক না। তাইলে আমরা সত্যিকারের আদালত চাইবো, আমরা সত্যিকারের সংসদ চাইবো। কি ঘটতে যাচ্ছে রাজনীতিতে? সংস্কার, নির্বাচন দ্বন্দ্বে রাজনৈতিক দলগুলো কেন জড়াচ্ছে? এইটা আপনাদের ধন্যবাদ। প্রথমতই হচ্ছে যে রাজনীতিতে ধরেন সংস্কার এবং নির্বাচনকে যে মুখোমুখি দাঁড় করানোর যে একটা চিন্তা, এইটা হচ্ছে খুব ভুল একটা পদ্ধতি আর কি। এটা আসলে একটা আরেকটার বিপরীত কোনো কাজ না। এইবারের অভ্যুত্থান একেবারেই ধরেন অন্যান্য অভ্যুত্থানের সাথে পার্থক্য হচ্ছে এবারের অভ্যুত্থানের যে এইবার মানুষ মূলত সংস্কারের জন্য শেখ হাসিনাকে বিদায় করছেন। শেখ হাসিনাকে বিদায় করে আরেকজন এসে বসবেন এবং তিনি আরেকজন শেখ হাসিনা হবেন। এইটা বাংলাদেশের রাজনৈতিক মহলে আর কোনোভাবেই আমাদের জনগণ এটা মানতে প্রস্তুত না। সেই জন্যে এইবার এক দফা যখন আসলে আসছে, গণতন্ত্র মঞ্চ যখন এক দফার কথা বলছে, বিএনপি যখন এক দফার কথা বলছে, সেই আন্দোলন ফেল করছে 7 তারিখে মানে জানুয়ারিতে। কিন্তু তখন আপনি দেখবেন যে এক দফা কেবলমাত্র শেখ হাসিনার বিদায় ছিল না, এক দফার মধ্যে শেখ হাসিনার বিদায়, একটা নিরপেক্ষ নির্বাচন এবং রাষ্ট্রের সংস্কার, এরকম খালেদা জিয়ার মুক্তি, এরকম 4-5টা বিষয় এক দফার মধ্যেও ছিল। মানে একের এরকম। আর এবার ছাত্ররা যখন অভ্যুত্থান করলো, ছাত্রদের পেছনে যে জনগণ আসলে যুক্ত হলো, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, সমস্ত রাজনৈতিক কর্মী, রাজনৈতিক দল, আমরা সবাই যে আসলে তাদের পেছনে ঐক্যবদ্ধ হইলাম, তারা যখন আসলে এক দফার ঘোষণাটা দিচ্ছিলেন, তখন আপনি দেখবেন একদম পরিষ্কার করে এখানে আসলে যে দাবিটা এসেছিল সেটা হচ্ছে শেখ হাসিনার বিদায়, এবং ভবিষ্যতে যাতে আর কেউ শেখ হাসিনার মতো স্বৈরাচারী না হয়ে উঠতে পারে, তার জন্য স্বৈরতান্ত্রিক যে কাঠামো, সেই স্বৈরতন্ত্রের বিদায়, এটাকে নির্মূল করতে হবে। অতএব এই তর্কটা তোলা যে আগে সংস্কার বা আগে নির্বাচন, এই তর্কটা তোলাই হচ্ছে আসলে ভুল। এইটার দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার বিদায় হয়েছে, এরপরের দায়িত্ব হচ্ছে আপনি রাষ্ট্রের সংস্কার করবেন। রাষ্ট্রের সংস্কার করার জন্য তো নির্বাচন লাগবে, কারণ আপনি যে রাষ্ট্রের সংস্কার করবেন কারা মিলে করবেন, কারা এই সংবিধান সংস্কার করবে, তাদেরকে নির্বাচিত হয়ে আসতে দিলেই সবচেয়ে ভালো। এবং এটাই হয় দুনিয়া জুড়ে, সংবিধানের সংস্কার কিংবা সংবিধান নতুন করে লেখা, এই কাজগুলি সবসময় গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ন্যাশনাল অ্যাসেম্বলি এটা করে না, সংসদ করে না। এটা সবসময় সংবিধান পরিবর্তনের জন্য একটা নির্বাচন হয় এবং তারাই এটা করে। কিন্তু আমাদের দেশে গত 53 বছরের ইতিহাসে যেহেতু সংবিধানের পরিবর্তনের যে পদ্ধতি, এটা নিয়ে যেহেতু আলাপ হয় নাই, সেই জন্য তারা মনে করে যে সংসদেই বোধহয় এটা পরিবর্তন করার অথরিটি কিংবা কর্তৃপক্ষ। এটা ভুল। এটা হচ্ছে রাজনৈতিক গ্যাপের কারণে এই তর্কটা হচ্ছে। এবং এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে আমাদের বড় বড় রাজনৈতিক দল, প্রধান প্রধান রাজনৈতিক দল, যাদের মধ্যে আইনজীবীরা আছেন, লিগ্যাল এক্সপার্ট আছেন, রাজনীতিবিদরা আছেন, তাদের দিক থেকে যখন আসলে তর্কটা তোলা হয়, তখন মনে হয় যে এটা আসলে শুধুমাত্র তাদের অজ্ঞানতা থেকে হয় না, তারা এটার কোনো একটা আসলে এই ফাঁকটার কোনো একটা খেলার মধ্যে তারা নিজেদের কোনো একটা স্বার্থকে আসলে এখানে যুক্ত করতে চায়। এইটা হওয়া উচিত না। এটা করতে গেলে আমরা আসলে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে মিস করবো, এবং জাতির যে আসলে সম্ভাবনা তৈরি হয়েছে যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের, একটা গণতান্ত্রিক সংবিধানের, একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরির যে আসলে সম্ভাবনা 53 বছর পরে তৈরি হয়েছে, এটা আমরা আসলে আমাদের ব্যাহত হয়ে যাইতে পারে। আমাদের সতর্ক থাকা দরকার। এখানে কোনো বিরোধ আছে এরকম না।
তাহলে কি আগেই নির্বাচন? আপনার এইটা কি হয়, সংবিধান যেমন ধরেন আমাদের এখানে আমাদের একটা সংবিধান ছিল, ৭২ সালে একটা সংবিধান আছে। এই সংবিধানের আমরা ধরেন গত ১০-১২ বছর থেকে এই সংবিধানের যে পাওয়ার স্ট্রাকচার, এটার যে ক্ষমতা কাঠামো, ক্ষমতার যে বিন্যাস এবং ক্ষমতাসীনদের যে জবাব দিতে হয় না, ক্ষমতাসীনরা যে ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারে, ক্ষমতাসীনরা যে বিচার বিভাগকে তার ইচ্ছামতো ব্যবহার করতে পারে, ক্ষমতাসীনরা যে ব্যাংকগুলিকে তাদের আসলে ইচ্ছামতো ব্যবহার করে এখান থেকে টাকা পয়সা লুটপাট করতে পারে, ব্যাংকের মালিকানা যাকে ইচ্ছা তাকে তুলে দিতে পারে, আইন করে এখান থেকে টাকা পাচারের ব্যবস্থা করতে পারে, আইন করে এখানে ১ টাকার জিনিস ১০ টাকা দিয়ে কেনার সিদ্ধান্ত নিতে পারে। এই যে ক্ষমতার জায়গাটা, এই ক্ষমতার জায়গাটাকে আমরা বলছি যে বাংলাদেশের সংবিধানে এই যে ক্ষমতার অংশটা, এই অংশটা হচ্ছে আসলে পরিবর্তন করতে হবে। এই অংশটা পরিবর্তন করার কাজটাকে আমরা বলছি যে একটা সংস্কার করতে হবে, রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর সংস্কার করতে হবে, সংবিধানের এই ক্ষমতা কাঠামো অংশটার সংস্কার করতে হবে। এখন এই যে দাবিটা ধাপে 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 ধরেন অন্যরা নিচ্ছে, এটার মধ্যে যেহেতু আসলে মানুষের অভিজ্ঞতার সাথে এটা মিলছে, আমাদের একটা ছোট সংগঠন থেকে আমরা বলছি, কিন্তু এটা একসময় এসে জনদাবিতে রূপান্তরিত হয়েছে। সমস্ত রাজনৈতিক দল এটার সাথে আসলে একমত হয়েছে এবং সমস্ত জনগণ এটার সাথে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এটাকে তুলে দিচ্ছে। তাইলে এই যে আপনি যেটা বললেন যে আসলে সংবিধানের সংস্কারটা কি আসলে করতে হবে না, বা এটাকে না, এটা করতেই হবে। এইটা করার জন্য তাহলে পথ কী? মানে আমি যেটা বললাম যে ধরেন আপনি নির্বাচনকে একটা শান্তিপূর্ণ পথে করতে হবে, বা অর্থনৈতিক আইনের সংস্কার করতে হবে, কিংবা সংসদের আইনের, সংসদ পরিচালনার পদ্ধতির যে সংস্কার, এই কাজটা ঘটে কিভাবে? ৭০ সালে এরকম একটা ঘটনা আমাদের দেশে ঘটছিল। ১৯৭০ সালে একটা নির্বাচন হয়েছিল, তার আগে ৬ দফার আন্দোলন হয়েছে, ১১ দফার আন্দোলন হয়েছে। তাইলে এটার ভিতর দিয়ে আইয়ুব খানকে মানুষ বিদায় করে দিচ্ছে, ইয়াহিয়া খান এসে ক্ষমতা নিচ্ছে, নিয়ে কি বলছে সে বলছে যে আসলে বাংলাদেশ তোমাদের যে আসলে ৬ দফার ভিত্তিতে যে সংবিধান তোমরা চাও, তাইলে সেই সংবিধানটা কীরকম হবে এইটার একটা আসলে রূপরেখা বের করে। ওইটাকে এলএফও বলছে, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার। তখনকার যেহেতু সামরিক শাসক ছিলেন ইয়াহিয়া সাহেব, আওয়ামী লীগ এবং অন্যান্যদের সাথে আলাপ আলোচনা করে তিনি বের করছেন যে এই জিনিসগুলি আসলে পরিবর্তন করতে হবে, বা এই রকমের একটা সংবিধান বানাইতে হবে। সেই জন্যে তারা ৭০ সালের নির্বাচন দিছে। ৭০ সালের নির্বাচনে ২টা দায়িত্ব ছিল সংসদের। একটা দায়িত্ব ছিল যে প্রথমে ১২০ দিনের মধ্যে তারা একটা সংবিধান বানাবে। কি সংবিধান বানাবে, কীরকম সংবিধান বানাবে, এটা আগেই আলাপ হয়েছে, হয়ে তারপরে তারা নির্বাচন দিচ্ছে, নির্বাচনে জিতে আসছে। নির্বাচনে বইসা যখন এই সংবিধান বানাইতে যাবে তখন সেটা না দিয়ে যুদ্ধ শুরু করছে। সেটা ৭২ সালে এসে পরে আমাদের দেশের এরা করছে। তাহলে আজকে আপনি কি কি পরিবর্তন করবেন? নির্বাচন ব্যবস্থা তো একটা এখানে এস্টাবলিশ যে আপনি মোটামুটি একটা কেয়ারটেকার ব্যবস্থা লাগবে। এখানে সরকার যারা ক্ষমতায় আছে তাদেরকে দিয়ে আপনি নির্বাচন করে পারবেন না। মানে যে সরকার ক্ষমতায় থাকে এরকম তার হাতেই যদি নির্বাচনের ক্ষমতাও থাকে, তাহলে তাকে নির্বাচনে পরাজিত করা যায় না, নির্বাচন ফেয়ার হয় না। তাহলে এটাকে আপনি পরিবর্তন করবেন। সংসদে ৭০ ধারা থাকার কারণে আপনি প্রধানমন্ত্রীর কোনো ধরনের জবাবদিহিতা করতে হয় না। প্রধানমন্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে কেউ গেলে আপনি সংসদ সদস্য হলে আমার তাও কথা বলার স্বাধীনতা আছে। আমি ধরেন একজন যদি একটা আইন বানায় আমি এটার বিরোধিতা করতে পারবো, কিন্তু সংসদ সদস্য তিনি তার দলের বিরুদ্ধে আর যাইতে পারেন না। তার মানে সংসদ সদস্যেরই কোনো ক্ষমতা নাই। এইরকম সংসদ তো আসলে মানুষ চায় না। তাহলে এটার পরিবর্তন করতে হবে। আপনি বিচার বিভাগে একটা ধরেন খালেদা জিয়ার বিচার হয়েছে, একটা কোর্টে আদালতে রায় হয়েছে 5 বছরের, আপিল করার পরে এখানের আপিল কোর্ট তার এটা বাড়ায় 10 বছর করে দিচ্ছে। 5 বছরের যে কোনো মামলায় যে কোনো মানুষ আসলে প্রথমে হাইকোর্টে গেলে একটা জামিন পায়। ওনার সারা জীবনে বছরের পর বছর ওনাকে জামিন না দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তার মানে বিচার বিভাগের উপরে সরকারের একটা নিয়ন্ত্রণ চলে আসে। তাইলে আগামীতে তো আপনি এটা চাইবেন না যে বিচার বিভাগ সরকারের ইচ্ছা মতো চলুক। কিংবা ধরেন সবচেয়ে বড় যেটা, একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা মানে সব মানুষ মিলে 8-10 বছর আন্দোলন করে করলো, আদালতে গিয়ে একটা সরকার বলল যে সরকারের ইচ্ছায়, আদালত বলে দিল যে না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বৈধ না। তাহলে এইরকম আদালত তো আমরা চাইব না, বা এইরকম সংশোধনী আমরা চাইব না যেটা পার্লামেন্টে বসে আবার পরে একটা দল এসে বলবে যে না এটা তো আসলে ঠিক না,
বা আদালতে থেকে যাবে, আদালত বলে দেবে যে না ঠিক না, তাইলে আমরা সত্যিকারের আদালত চাইবো, আমরা সত্যিকারের সংসদ চাইবো। এইগুলি যদি আমাদের চাইতে হয় তাহলে এইগুলির পরিবর্তনের জন্যে আমরা এখানে যারা যারা রাজনীতি করি, যত রাজনৈতিক দল আছে, যত সংগঠন আছে, যত মানুষ আছে, যত ধরনের মানুষ আছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা আদিবাসী, পাহাড়ি, বাঙালি, সকল ধরনের মানুষের তো একটা চাওয়া আছে। সেই চাওয়ার একটা ন্যূনতম জায়গা, যে আমি হয়তো 100টা পরিবর্তন চাই, আপনি হয়তো 5টা পরিবর্তন চান, আরেকজন হয়তো 10টা পরিবর্তন চায়। আমরা বলছি এইগুলির মধ্যে থেকে একটা কমন যেটা, যে সবাই মিলে 10টা পরিবর্তনের ব্যাপারে একমত, এইটুকু আপনি বলেন যে এইটুকু এখন পরিবর্তন করবেন। তাইলে এইটাকে আগে যেরকম আইয়ুব খান যেরকম আর ইয়াহিয়া খান যেরকম বলছিল যে সংবিধানে এই জিনিস আপনি যুক্ত করতে পারবেন, এইবার আবার বলেন অন্তর্বর্তী সরকার বলুক যে এই সব রাজনৈতিক দলের সাথে আলাপ করে আমরা পাইছি যে এর এইটুকু পরিবর্তন করতে সবাই রাজি। অর্থাৎ এইটা তাহলে পরিবর্তন করবার জন্য একমত হন, একটা এলএফোর মতো একটা রূপরেখা বানান যে এইটুকু সংস্কার হবে। এইটা হচ্ছে সংস্কারের ঐকমত্য, বা এইটার ব্যাপারে সংস্কারের ব্যাপারে সবাই একমত। এই ঐক্যমত্যটা তৈরি হলে আপনি কি করবেন? আপনি করবেন যে এই সংস্কারটা যাতে ভবিষ্যতে কেউ এসে ইচ্ছা মতো ফেলে দিতে না পারে। তাইলে এরকম একটা পদ্ধতি লাগবে, যে পদ্ধতিতে করলে সংসদ কিংবা আদালত ইচ্ছা মতো ফেলে দিতে পারবে না। কারণ আমরা করছিলাম এটা, তত্ত্বাবধায়ক সরকার আমরা সংসদ দিয়ে করছিলাম, আদালত এবং সংসদ মিলে আবার ফেলাই দিচ্ছে। তাইলে এই যে শিক্ষা, এই শিক্ষা থেকে আমাদের এটা শিখতে হবে যে আমরা এমনভাবে করব যাতে আদালত এবং সংসদ জনগণকে জিজ্ঞেস না করে এটা ফেলতে না পারে। তাইলে এইটার যে পদ্ধতি, এই পদ্ধতিটার কথা হচ্ছে আসলে গণপরিষদ। মানে একটা নির্বাচন আপনি করবেন, যে নির্বাচনে যারা আসবে তারা জনগণ, তার জনগণের কাছে গিয়ে এই প্রার্থীরা বলবে যে আমরা সংবিধান সংস্কার করার জন্যে নির্বাচনে জিততে চাই, আপনারা যদি আমাকে মনে করেন আপনি আমাকে ভোট দিতে পারেন। এরা যখন এসে এটা করবে তখন আদালত এটাকে আর হাত দিতে পারবে না, তখন পরের সংসদ এটাতে আর হাত দিতে পারবে না। আমরা যে সংবিধান সভার নির্বাচন চাই কিংবা গণপরিষদ কিংবা সংস্কার সভা বলি, এটা এই জন্য জানা যে এটা আমাদের খুব খায় আসে, একটা আমাদের খুব ইচ্ছা। এটা এই জন্য চাই যে এত রক্তপাতের পরে যেটা আসলে আমরা পরিবর্তন যদ্দূরই করি, সেই পরিবর্তন যেন পরে একটা সরকার এসে এটা বাতিল করে দিতে না পারে। এই টেকনিক্যাল, এই পদ্ধতিগত ব্যাপারটা আমরা বলি। আরেকটা কথা বলে আমি এই জায়গাটা কথা শেষ করি। এখন একটা তর্ক হয়, কেউ বলে যে সংসদ নির্বাচন আগে দেন, আমরা নির্বাচিত হয়ে আসে তারপরে আমরা এটা করে দিচ্ছি। আবার কেউ কেউ বলে যে না, আপনাদের তো অতীতে আমরা দেখছি, অতীতে তো যারা সরকারে যায় তারা তো কথা রাখে না, তাইলে আমরা আসলে আগে সংস্কার চাই। এইটারও একটা সমাধান হচ্ছে 70 সালের নির্বাচনে আছে। 70 সালে যে নির্বাচনটা হয়েছিল, ওই নির্বাচনে তাদের 2টা দায়িত্ব ছিল। একটা হচ্ছে এমনিতে যে নির্বাচন হয় জাতীয় সংসদে, তাদের দায়িত্ব হচ্ছে তারা সরকার গঠন করে, যে দল বেশি ভোট পায় তারা সরকার গঠন করে, তারা সংবিধান মাইনে দেশ চালায়। তারা তো সংবিধান পরিবর্তন করার অধিকার তো তাদের থাকে না, সংশোধন করার অধিকার থাকে কিন্তু পরিবর্তন করার অধিকার থাকে না। এইবার তো আপনার অনেকগুলো জিনিস পরিবর্তন করা লাগবে, এটা সংশোধন দিয়ে হবে না। তাইলে এইবার যেটা 70 সালে যেটা করছিল, বলছিল যে এই নির্বাচনে যারা নির্বাচিত হবে প্রথম একদিন 120 দিন তারা থাকবে হচ্ছে গণপরিষদ, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তারা প্রথমে সংবিধান বানাবে। এই সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে তারাই সরকার গঠন করে, এই সংবিধান আগের সংবিধান দিয়ে না, এই নতুন যে সংবিধান যেটা গৃহীত হইল, এই সংবিধানের আলোকে দেশ চলবে। আমাদের এই যে বিরোধ যেটা দাঁড়াইছে, দুই পক্ষ যেটা দাঁড়াইছে, এইটারও আসলে মীমাংসা করার পথ হচ্ছে এটা। যারা নির্বাচন আগে চায় তাদের বলতে পারেন হ্যাঁ নির্বাচনই, যারা সংবিধান সংস্কার চায় তাদেরও আপনি বলতে পারেন হ্যাঁ সংস্কারই। একই নির্বাচনের ভেতর দিয়ে তারা এসে প্রথমে সংবিধানটা 120 দিনে সংস্কার করে নিতে পারে, কারণ কি কি সংস্কার করবে আগেই আমরা একমত হয়ে যাব। তো এটা ওনারা করে দিয়ে তারপরে তারা সরকার করলে এখন যে কৃত্রিম একটা বিভাজন তৈরি হচ্ছে, এই বিভাজনটাকে আমরা আসলে শেষ করতে পারি এবং মানুষের যে জীবনদান, মানুষের যে সংগ্রাম, এটাকে আমরা আসলে কাজে লাগাতে পারি।